কম্পিউটারের মনিটর থেকে দৃষ্টি সরিয়ে ডেস্কের উপর কম্পমান যন্ত্রটাকে মুঠোয় নিয়ে কলটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কান্না ভেজা নারী কণ্ঠ ভেসে আসে। প্রীতম? হ্যাঁ আন্টি বলুন। আপনি কাঁদছেন কেন? প্রীতম, জামি কি তোমার বাড়িতে? না তো আন্টি। কেন, ও বাড়িতে যায়নি? না, আসেনি। তোমার আঙ্কেলকে তো চেনো প্রীতম? আমাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। তোমার বন্ধু কি আমাকে কোনোদিন একটু শান্তি দেবে না? মায়ের বয়সী ভদ্রমহিলা আকুতি শুনে প্রীতমের খারাপ লাগে। পরপর জামিনের ওপর বেশ রাগ হয় তার। ওটাকে আজ শিক্ষা দিতে হবে একটা। সে জামিন মাকে আশ্বস্ত করে বলো, আন্টি আমি ওকে খুঁজে নিয়ে 1 ঘন্টা বাড়ি ফিরছি, আপনি কাঁদবেন না। ফোন কেটে সময় দেখে প্রীতম। রাত প্রায় 1:45। দেরি না করে প্রীতম টি শার্ট পাল্টে একটা শার্ট গায়ে চাপিয়ে নেয়। তারপর সোজা গিয়ে প্রেরণার ঘরে দরজা নক করে। প্রেরণা দরজা খুলে অবাক হয়ে বলে, কিছু বলবি? কি করছিলে আপু? এই তো আজকের হিসেবটা দেখছিলাম। কি হলো তোর? তোমার স্কুটারের চাবিটা দাও, আমার বাইকে একটু সার্ভিস করতে হবে। এত রাতে কই যাবি তুই? জামিকে খুঁজে ওর বাড়িতে গিয়ে আসবো, আন্টি কাঁদছে। প্রেরণা 2টো চাবি এনে ভাইয়ের হাতে ধরিয়ে দেয়, বলে কলা পচিবল গেটের চাবিও নিয়ে যা, এত রাতে দারোয়ান জেগে নেই। বোনকে ধন্যবাদ দেয় প্রীতম। দরজা লাগাতে লাগাতে প্রেরণা বলে, ফোন নিয়েছিস সাথে? চেক করে বল। নিয়েছি তো আপু। কল দিলে 2বার রিং বাজার আগে ধরবি। রাত বিরাতে আমি টেনশন করতে পারবো না। আই নিড রেস্ট ভাই। তুমি ঘুমিয়ে পড়ো আপু, টেনশন করো না তো। তুই বললি আর আমার 2 চোখে ঘুম এসে গেল। যা আপডেট জানাস। ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয় প্রেরণা। আপুর কাণ্ড দেখে প্রীতম হাসতে হাসতে লিফটের কাছে যেতে থাকে। প্রীতমকে এখনও কিশোর প্রীতমের মতো ট্রিট করে সে। প্রণমীর বয়স যখন 5 বছর ছিল, প্রীতম ছিল 12 আর প্রেরণার 15। তখন তারা মা বাবাকে হারিয়েছিল। প্রেরণা প্রীতমের থেকে মাত্র 3 বছরের বড় হয়ে সবসময় মায়ের মতো আগলে রেখেছে প্রীতম আর প্রণমীকে। অন্ধবোন আর ভাইকে নিয়ে অথই জলে পড়েছিল প্রেরণা। 4 বছরে ভীষণ কষ্ট প্রেরণা তাদের 2 ভাই বোনকে সামলিয়েছে। তারা থাকতো ফুপির বাড়িতে। প্রেরণা যখন 19 বছর তখন স্বাগত ওয়াসিদ নামে একজন ভদ্রলোকে প্রেরণা ফুপির বাড়ির দিকের আত্মীয় আপুকে দেখে পছন্দ করে ফেললেন। তাদের ফুপির কাছে প্রস্তাব রাখলেন বিয়ের। শওকত ওয়াসিদের বয়স ছিল 33। প্রায় দ্বিগুণ বয়সী ওয়াসিদকে প্রথমে প্রেরণা রিজেক্ট করলেও পরে ফুপি বুঝিয়ে শুনে বিয়েতে রাজি করালেন। তবে প্রেরণার শর্ত দিয়েছিল প্রেরণা আজীবন তার ভাই বোন দুটোকে দেখবে। এ ব্যাপারে ওয়াসিদ কখনো আপত্তি তুলতে পারবে না। ওয়াসিদ মেনেও নিয়েছিল একসময় বিয়েতে সম্মতি দিতে। দোনামোনা করা প্রেরণার বিয়ের পর পাগলের মতো ভালোবেসে ফেলল শওকত ওয়াসিদকে। মানুষটা ছিলেন ভালোবাসার মতো চমৎকার একজন মানুষ ছিলেন শওকত ওয়াসিদ, যে বিবাহিত জীবনে শুরু থেকে আলগে রেখেছিলেন তার সহধর্মিণী প্রেরণার এবং সেই সাথে প্রীতম প্রণমীকেও। প্রীতম প্রণমীর দুলাভাই নয়, পেয়েছিলেন তাদের একজন অভিভাবক। কিন্তু 3 ভাই বোনের কপাল সে সুখ বেশি দিন সয়নি। শুদ্ধ যখন প্রেরণার গর্ভে ছিল তখন দুলাভাই মারা যায়। মা বাবার পরে শওকত ওয়াসিদ নামের চমৎকার একজন আপন মানুষ হারিয়ে ফেলেন প্রেরণা। প্রীতম আর প্রণমী এসব ভাবতে ভাবতে প্রীতম একটা দীর্ঘশ্বাস ফেলে। তার আপুর জীবনে কোনো সুখী স্থায়ী হয়ে থাকেনি। যেটা থেকেছে সেটা হলো একাকিত্ব, দীর্ঘশ্বাস আর স্ট্রাগল। প্রীতম চলে যাওয়ার পরে প্রেরণা ঘরে ঢুকে ল্যাপটপ হিসেবগুলো দেখতে দেখতে মাথা তুলে তাকায়। তার সামনে বসা সুদেহী সুদর্শন হাস্যোজ্জ্বল মানুষটি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। প্রেরণা কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি আমার হ্যালুসিয়েশনের? শওকত ওয়াসিদ বিরক্ত করবেন না। মানুষটা যেন হাসলো প্রেরণার দিকে তাকিয়ে। প্রেরণা ওই ভুবন ভোলানো হাসি ভুলল না। 2 চোখ বন্ধ করে গলার কাছে আসা কান্না নামের অনুভূতিকে পিছে ফেলে 2 চোখ মেলে দেখে শওকত ওয়াসিদ নেই।
সে ম্লান হেসে পুনরায় কাজে মন দেয়। দি অ্যাওয়ার্ডস বড় নেমপ্লেটটা জলজল করে ক্লাবের নামটা। ইসমা মির্জা মেজাজ তুরঙ্গে। সে সেই নাইট ক্লাবের সামনে এসে তার গাড়ি খারাপ হতে হলেও অস্বস্তিতে পুরো মুখ ছেয়ে আছে তার। যুবক যুবতীরা ঢুকছে, আবার কেউ কেউ ঢলতে ঢলতে বেরোচ্ছে। সরকারি দলের তোষামোদে এই ক্লাবটা টিকে আছে। গাড়িটা ঠিক দি আওয়ার্সের গেটের সামনে এসে খারাপ হয়েছে। ইসমা মির্জা তখন থেকেই মেকানিক্যালের জন্য অপেক্ষা করছে। এখানে দাঁড়িয়ে থাকতেও তার রুচিতে বাজছে। ইনসা আর ইনার বয়সী মেয়েরা বন্ধুদের নিয়ে হৈ হৈ করতে করতে ক্লাবে ঢুকছে। এসব দৃশ্য দেখে ইসমামের ভীষণ খারাপ লাগছে। মেকানিক্যালকে কল করেছে 10 মিনিট হলো। ইসমা এবার বেশ বিব্রত হচ্ছে যুবক যুবতীদের দৃষ্টি দেখে। তারা কি ভাবছে ইসমাম এখানে এসেছে? অবশ্যই এদের ভাবনা নিয়ে কি আসে যায়, তবে কোনো পরিচিত মুখের সামনে পড়লে মুশকিল। বেসরকারি ইউনিভার্সিটি ইংলিশ প্রভাষক ইসমা মির্জার নাইট ক্লাবের সামনে এটা দেখলে কিচ্ছা কাহিনী রটে যেতে সময় লাগবে না। এবং সেই কাহিনী যদি চলে যায় ডক্টর পরীর কানে, তবে তো কথাই নেই। পরীর কথা মনে পড়তে ইসমাম ফোন বের করে পরীকে ফোন লাগায়। ওপাশ থেকে ফোনটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে পরি বলে ওঠে, কোথায় আপনি? আড্ডা শেষ হয়নি আপনাদের? হ্যাঁ, বাড়িতে আসছিলাম, হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছে। আমি এখন দি অ্যাওয়ার্সের সামনে। পরি ধরপড়ে উঠে বসে, আতঙ্কিত হয়ে বলে, গাড়ি খারাপ বলে নাইট ক্লাবে চলে যাবেন? কাকে নিয়ে? সুগার বেবি? ইসমাম জিপ কাটে, ধমকের সুরে বলে, বাজে কথা বন্ধ করো। গাড়িটা এখানেই খারাপ হয়েছে। তো তুমি বাড়িতে ফিরেছ কখন? আমি তো 10টার শেষ 3জন পেশেন্ট দেখে চলে এসেছি। ইহান নিয়ে এসেছে। এ কী কথা বলে আপনার পাশে মেয়ে গলা? ইসমাম বিরক্ত হয়ে বলে, নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি আমি, এখানে মেয়ে গলা শুনবে না তো কি গরু হাম্বা শুনবে? রাখো ফোন, ফিরছি। ফোন কেটে ইসমাম একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বুড়ো বয়সে গিন্নিরা এরকম সন্দেহবাতিক হয়ে যায় কেন আল্লাহ মাবুদ। এই বাড়ির বউগুলো ছেলেগুলোকে আঙ্গুলে নাচাতে ওস্তাদ। সব কটা আলোকে দেখে দেখে শিখেছে এসব। পূর্বপুরুষরা কেমন চর মেরে মেরে বউ শাসাতো, আর এখন বউদের মারা তো দূর, উল্টো তারা মার খায়। ছেড়ে দে আমাকে, খেতে দে। খেতে? প্রীতম জড়ানো গলা বলে। প্রীতমকে সরিয়ে দিয়ে জামি আর হাতে গ্লাসটা চুমুক বসায়। প্রীতম থাবা মেরে গ্লাসটা তুলে দূরে ছুঁড়ে মারে। তারপরে জামির পাশে বসে সাফওয়ানকে বলে, কখন এসেছে ও এখানে? সাফওয়ান কাঁধ নাচিয়ে বলে, কি জানি, আমি খোঁজ লাগিয়ে 1 ঘন্টা আগে পেলাম। জামি ঢলছে। প্রীতমের মাথায় রাগ চেপে যায়। জামি জলা চেপে ধরে, চেঁচিয়ে উঠে বলে, লজ্জা করে না তোর? আঙ্কেলে আজও গিয়ে আন্টিকে গালিগালাজ করছে তোর জন্য, আর তুই এখানে বসে মাতলামি করছিস। লজ্জা করে না তোর? জামি প্রীতমের থেকে নিজের জলা ছাড়িয়ে নেয়, চেঁচিয়ে উঠে বলে, কেন ছেড়ে গেল ও আমায়? আমি মোটা বলে ও বাবার পছন্দে বিয়ে করবে? ওর বাপকে আমি খুন করে ফেলবো, খুন। প্রীতম বোঝে জামি ঠিক নেই, কিন্তু ওকে নিয়ে দ্রুত এই জঘন্য স্থান থেকে বেরোতে হবে। সে সাফওয়ানকে বলে, ওকে ধর, আমাদের বেরোতে হবে। দুজনে জামিকে দুপাশে ধরে ধরে হাঁটতে মাতাল। জামি তখনও চেঁচিয়ে যাচ্ছে, শালা এই মেয়ে বাপগুলোকে আমি ছাড়বো না আমি এর মেয়ের বাপগুলোকে। এই প্রীতম, আমি কোনো মেয়েকে বিয়ে করব না, আমি একটা ছেলেকে বিয়ে করব। জামির মাতলামি দেখে প্রীতম আর সাফওয়ান হেসে ফেলে। জামি বলতে থাকে, এই প্রীতম, আমি তোকে বিয়ে করব, তুই হবি বউ, আমি হব বর। সাফওয়ান হাসি থামাতে পারছে না। প্রীতম দাঁতে দাঁত চেপে বলল, শালা চুপ কর, তোকে বাড়ি নিয়ে বোঝাচ্ছি। জামি বিড়বিড় করে বলতে থাকে, মেয়ের বাপগুলো আমি ঘেন্না করি, মেয়েদের আমি ঘেন্না করি। দি আওয়ার্সের সামনে এসে দাঁড়াতেই জামি বমি পেয়ে যায়। প্রীতম সাফওয়ানকে বলে, ওকে ধরে রাখ, আমি স্কুটার ঘুরিয়ে আসছি।
প্রীতম চলে যেতে জামি সাফওয়ানের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে 2 কদম সামনে এগোতে হড়হড় করে বমি করে দেয়। এই ছেলে, হোয়াট আর ইউ ডুইং? ও শিট! ইসমাম গাড়ির দরজা খুলে বেরিয়ে এসেছে জামিকে ঠেলে সরিয়ে দেয়। জামি তার গাড়িতে বমি করেছে। ইসমাম সেদিকে তাকিয়ে কপাল কুঁচকে জামিকে থমথম ওঠে। ও শিট! এই ছেলে, কি করছো তুমি? সাফওয়ান ছুটে এসে জামিকে ধরে। প্রীতম চেঁচামেচি শুনে স্কুটার রেখে ছুটে আসে। সে কিছুই বুঝতে পারছে না। ইসমাম মির্জা জামির ওপর চেঁচাতে থাকে, অপদার্থ কোথাকার, যা হজম হয় না তা খেতে যা। কেন? ব্লাডি রাস্কেল! প্রীতম এগিয়ে যায়। ততক্ষণে বুঝতে পারে ঘটনা কি ঘটেছে জামি। এই ইসমামের মুখোমুখি দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে, সরি আঙ্কেল। ও বুঝতে পারেনি। ইসমাম রাগে গজগজ করছে। আজকের দিনটা জঘন্য তার। সে বলতে থাকে, তোমরা এই জেনারেশন ছেলেদের চাপকে সিধে করে দেওয়া উচিত, সব বকে যাওয়া। প্রীতমের কথাটা খুব আত্মসম্মানের লাগলেও সে প্রতিবাদ করে না। মুরব্বী মানুষ বলতেই পারে, তাই সে চুপ থাক। কিন্তু ইসমাম জ্ঞান দেওয়ার মতো করে বলে, এসব বেহাল্লাপানা না করে ক্যারিয়ার বানাও, জীবনটা ফুর্তি করে কাটিয়ে দেওয়ার না। প্রীতম স্পষ্ট ভাষায় জবাব দেয়, আঙ্কেল, এখানে আমরা ফুর্তি করতে আসিনি। আপনার ভুল হচ্ছে। ইসমাম তাচ্ছিল হাসি হেসে বলে, নাইট ক্লাবে তবে কি নামাজ আদায় করতে এসেছ? তোমরা হচ্ছে সোনার বাংলার বোঝা। এবার প্রীতম নিজে ভদ্রতা বজায় রাখতে পারেন না। কাট গলায় বলে, আপনি তো এখানে এসেছেন, এখানে বেহাল্লাদের সাথে আপনার কাজ কি? ফুর্তি করতে এসেছেন? ইসমাম মির্জা থতমত খেয়ে যায় তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলে বয়সী সুদর্শন যুবকের অপমানসূচক কথায়। জামি বিড়বিড় করে জড়ানো গলায় বলে ওঠে, ঠিক বলেছিস আঙ্কেল, আপনার চেহারা একটা সুগার ড্যাডি ভাব আছে। আপনি অনেক সুন্দর আঙ্কেল। ইসমাম দ্বিতীয় দফা চমকে যায়। প্রীতম জামির মুখ চেপে ধরে শান্ত চোখে তাকিয়ে আছে। ইসমাম বলে ওঠে, ও হ্যালো, ভদ্রভাবে কথা বলুন আঙ্কেল। আমার বন্ধু আপনার গাড়ি নষ্ট করেছে, তার জন্য মাপ চেয়েছি, কিন্তু আপনি সেই তখন থেকে আমাদের অপমান করছেন। আর আমরা সবাই এখানে ফুর্তি করতে এসেছি, তাতে আপনার অসুবিধা কি? কাদের বলছেন আপনি নিজেই ভালো হলে এখানে আসতেন। প্রীতম খুব ঠান্ডা গলায় বলে কথাগুলো। ইসমাম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। জামি মাতালের মতো ইসমামকে বলে ওঠে, সুন্দর আঙ্কেল, আপনার কি কোনো মেয়ে আছে? ইসমাম তেতে উঠে বলে, তাতে তোর কি? প্রীতম জামিকে ধরে বলে, চল স্কুটারে বস, আজ তোকে আমি খুন করব। তোর জন্য এসব হয়েছে। জামি প্রীতমের কথা পাত্তা না দিয়ে চেঁচিয়ে ইসমামকে বলে, সুন্দর আঙ্কেল, আপনার যদি কোনো মেয়ে থাকে তাহলে আপনাকে ফাঁকিও। প্রীতম মাতাল জামির মুখ চেপে ধরে সাথে সাথে ইসমামের গা কাঁপছে রাগে। তার ইচ্ছে করছে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে পিস করতে। জামি নিজের মুখ ছাড়িয়ে নিয়ে ডান হাতে মধ্যমা আঙুল তুলে ইসমামে আবার বলে, ফাঁকিও সুন্দর আঙ্কেল। প্রীতম আর কোনো কথা না বলে স্কুটার স্টার্ট দেয়। জামিকে মাঝখানে বসিয়ে সাফওয়ান পিছনে বসে জামির মুখ চেপে ধরে। জামি আবারও মুখ থেকে সাফওয়ানের হাত সরিয়ে ইসমামকে চেঁচিয়ে বলে, আমি মেয়েদের বাপকে ঘেন্না করি। প্রীতম একটা গভীর নিঃশ্বাস ফেলে স্কুটার উড়িয়ে স্থান ত্যাগ করে। ইসমাম রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। এত জঘন্য ছেলেগুলো বাবা মায়ের জন্য ইসমামের খুব আফসোস হচ্ছে। বড় দাদান, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমিও জানি তুমি আমাকে চেনো। খুব সহজে পড়ে ফেলো আমাকে, যা অন্যরা পারে না। আর এত জানি আমি যে তোমার জন্মদিনের কথা ভুলে গিয়েছিলাম, তা তুমি সকালেই ধরতে পেরেছ। এর জন্য অনেক সরি দাদান, ঠিক আছে? আসলে আমার কোনো দোষ নেই দাদান। ওই প্রফেসর বাড়ি অ্যাসাইনমেন্টের চক্করে আমি দিন দুনিয়া হুঁশ খুঁয়ে বসেছি। নেভার মাইন্ড, ছোট একটা জীবনে এমন ছোট ভুল হতে থাকবে। দাদান, তোমার বার্থডে গিফটটা কেমন হয়েছে? দাদান, সত্যি বলছি, আমি খুব শীঘ্রই চাই আমার বড় দাদানের জীবনে এমন মিষ্টি দেখতে একজন ভাবিমণি আসবে। ভালোবাসি দাদান, তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে তুমি আজীবন আহ্লাদ করবে কেমন? আমি কখনো তোমার কাছে বড় হতে চাই না।
ইনায়া মির্জা। ইহান একবার তার এক হাতে ধরে রাখা চিরকুটটার দিকে তাকায়, একবার তার অন্য হাতে ধরে রাখা ফুলটার দিকে। পুতুলটা হচ্ছে একটা ডেমো। ইনায়া ঠিক এমন দেখতে একটা ভাবি চাই। চিরকুটে এটা স্পষ্ট করে লেখা। ইনায়া পুতুল আর চিরকুটটা রেখে এবার ইনশিয়ার চিরকুটটা তুলে নেয়। গোটা গোটা অক্ষরে চিরকুটটাতে লেখা, দাদান ইউ আর নো। না, সবাই আমাকে বলে আমি আলু রানীর মেয়ে হয়েছি, মাম্মার মতো। হাত পা চলে খুব, মুখ চলে কিন্তু মুখে মধু নেই। এবং ইহা একটা অতীব সত্যি কথা, আমি মধু ঢেলে কথা বলতে পারি না। দাদান, আমি ইনুর মতো কিউট করে কথা বলতেও পারি না, তোমার সাথে আহ্লাদ করতে পারি না। তবে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি খুব ভালো থাকো দাদান, আমাদের নিয়ে ভাবি চাই দাদান। অনেক তো হলো, খুব ফুপি ডাক শুনতে ইচ্ছে করছে দাদান। ইহান তাজওয়ার হেসে চিঠি দুটাকে প্রতি বছরের ন্যায় তুলে রাখে সযত্নে। বিড়বিড় করতেই বলে ওঠে, তোরা বড় হবি কবে? শুভ্র পাঞ্জাবিটা পাল্টে একটা টি শার্ট গায়ে চাপিয়ে মুখ হাত ধুয়ে নেয়। তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, নিজের প্রতিবিলম্বের দিকে চেয়ে থাকে দীর্ঘক্ষণ। এতপর ধীরে ধীরে বলে ওঠে, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। ইহান তাজওয়ার মির্জা। দুপুরের রোদে তাপ অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। শুভ্র পাঞ্জাবির বুকে কাজটা ভিজে ঝপঝপে হয়ে গিয়েছে। এসির মধ্যেও হাফসাফ হচ্ছে। সূর্যের অত্যাচারে শহুরে জীবন অতিষ্ঠ। বিগত বহু বছর থেকে শীতকালে স্থায়ী হয় মোট 15 দিন, বাকিটার সময় গ্রীষ্মকাল। এদেশে বর্ষাকাল বলে তো কিছুই নেই। আকাশে যখন ইচ্ছে করে তখন কাঁদে, ঋতু দেখে না। রাস্তার এক পাশে গাড়িটা পার করে রেখে ইহান গাড়ি থেকে নেমে পড়ে। তারপর ফোন বের করে এদিক ওদিক তাকাতে তাকাতে ইনায়ার নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে ইনায়া কলটা রিসিভ করতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পার্লারটার নাম কি? ইয়ানা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, এসে গিয়েছো দাদান। ওয়েট, তুমি লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সামনে তো, তাই না? ঠিক আছে, তুমি কষ্ট করে 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। ইয়ান ফোন কেটে তার হাতে আইসক্রিমের দিকে তাকায়। অসহ্য গরমে এই বরফখণ্ডটা প্রতি কোনো আগ্রহ পাচ্ছে না সে। নাহিদ তার ভাইয়ের দেখে বলে ওঠে, ভাই আশেপাশে মানুষ কিভাবে দেখছে দেখুন। ইহান বলে ওঠে, কিভাবে দেখছে? না মানে সবাই আপনাকে চেনে, ভাবছে ইহান তাজওয়ার মির্জা লেডিস পার্লারের নিচে কি করে। ইহান নাহিদের কথা কানে নিলে তার দৃষ্টি অন্য কিছুতে নিবদ্ধ হয়ে গিয়েছে। দৃষ্টি স্থির রেখে সে চোখ থেকে সানগ্লাস খুলে হাতে নিয়ে নেয়। তারপর নাহিদকে বলে, উনি সে ভদ্রমহিলা না? নাহিদ ইহানের দৃষ্টিও অনুসরণ করে তাকাতে বলে ওঠে, হ্যাঁ, ওই হুমকি ধামকি আপা। ইহান চোখ সরু করে নাহিদের দিকে তাকিয়ে বলে, হুমকি ধামকি আপা মানে? আরে হুমকি দাও আপা, আরে ওই বাবুর্চি আপা, ভাতের হোটেল। ইহান নাহিদের দিকে থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের অপোজিটে তাকায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক্ষুনি পানি খাওয়া দরকার। হাতের ডান পাশে 20 গজ দূরে একটা ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু তার দৃষ্টি স্কুলের গেটের দিকে। ছুটির ঘন্টা বাজার সাথে সাথে মৌমাছিদের মতো এক ঝাঁক পাত হুটোপুটি করে গেট দিকে ছুটে আসছে। এখন এখান থেকে নড়া যাবে না। প্রবল উৎকণ্ঠা নিয়ে গেটের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে প্রেরণা। ভিড় ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখনই হয়তো সূত্র বের হবে। ওকে সবসময় বুঝিয়ে বলা হয় যাতে সে ছুটির ঘন্টা বাজার সাথে সাথে দৌড় না লাগায়। ভিড়ের মধ্যে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যাবে, নয়তো আজও স্কুলে বাস আসছে না। তাই প্রেরণা এসেছে শুদ্ধকে নিতে। 2 মিনিট পরই স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বের হবে শুদ্ধ। গরমের তাপে লালচে আভা পড়া ফর্সা ছোট্ট মুখটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলবে প্রেরণা। শুদ্ধ মাম্মামকে দেখতে পেয়ে হাত নাড়িয়ে তাকে জোরে জোরে ডাকতে থাকে। তারপর প্রেরণার দিকে আসছে বলে পা ফেলে। রাস্তায় প্রচুর গাড়ির শব্দ। প্রেরণা শুদ্ধকে চেঁচিয়ে বলতে থাকে, বাবা আমি আসছি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো।
একের পর এক গাড়ি ডান বাঁয়ে চলে যাচ্ছে। প্রেরণা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক পা সামনে বাড়ায়। তার উৎকণ্ঠা বাড়ছে। শুদ্ধকে দেখে মনে হচ্ছে এক্ষুনি মাম্বার কাছে ছুটে লাগাবে, তাহলে সর্বনাশ। শুদ্ধর দিকে ধ্যান রেখে তাড়াহুড়ো করে 2 কদম সামনের দিকে যাবে, তখনই পিছন থেকে একটা বলশালী হাত তার হাত টান দিয়ে ধরে, পিছন থেকে টান দেয়। হুশ করে সামনে থেকে একটা ট্রাক চলে যায়। ট্রাক ড্রাইভার চেঁচিয়ে বলে, পাগল নি, মরবার এত শখ? প্রেরণা ঘাবড়ে গিয়ে ঘাবড়ে গিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। সে কিছু বুঝতে পারছে না। সে কি একটু আগে মরতে বসেছিল? নিজেকে সামলে নিতে টের পায় একটা শক্ত হাত তার ডান হাতের কবজি ধরে আছে। মুহূর্তেই কেটে যায়। চোখ খুলে সামনের হাতের মালিকের আবিষ্কার করে প্রেরণা। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ইহানের হাত থেকে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে এক লাফে পিছিয়ে যায় সে। ইহান চমকায় কিছুটা। পর মুহূর্তে রাশভারী গলায় বলে ওঠে, আর ইউ ম্যাড? গম্ভীর পুরুষালিত কণ্ঠস্বর প্রশ্নটি ছুটতেই প্রেরণা সম্প্রতি ফিরে পায়। এটা কি হচ্ছিল? সে কি মরতে বসেছিল? হ্যাঁ, তাই তো। আর একটু হলে তো ওই রড ভর্তি দানবের ট্রাকটাকে তাকে এখানে পিষে দিয়ে চলে যেত। ভিতরটা কাঁপছে তার, কিন্তু বাইরে থেকে দেখা বোঝার সাধ্য নেই কারো। সে তার থেকে 5 কদম দূরত্ব পেটানো শরীর, আকর্ষণীয় উচ্চতা, শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখছে শান্ত চোখে। লোকটা লম্বা ভীষণ। সেই দিন পার্টি অফিসে চেয়ার ঠেসে বসেছিল বিদায় বোঝা যায়নি। ইহান প্রেরণার এমন শীতল ভাব দেখে খানিকটা অবাক হয়। ভদ্রমহিলা কেমন ইস্পাতের মতো কঠিন আকার ধারণ করেছে। সে তার গতানুগতিক গাম্ভীর্য বজায় রেখে কিছু বলতে যাবে, তখনই প্রেরণা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াহুড়া বলে উঠে, ধন্যবাদ। ব্যাস এই একটা শব্দ উচ্চারণ করে যতটুকু দেরি, চোখের পলকে সে রাস্তা পার হয়ে ওপাশে চলে গিয়েছে। ইহানের ভুরুযুগল কুঁচকে আছে। কেমন অনুসন্ধানী দৃষ্টি দিয়ে আগন্তুক ভদ্রমহিলার চঞ্চল পদক্ষেপ দেখছে। লম্বা বেনুনি কোমরের কাছে কমনীলতার ন্যায় দোল খাচ্ছে। পরনে তার শাড়ি শুভ্র জমে কালো পাড়, কালো ব্লাউজের কোনো অবধি হাতা। ভদ্রমহিলা কি সবসময় শাড়ি পরে? প্রেরণা ছুটে গিয়ে শুদ্ধকে আলগে নেয়। ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক দেখে একটা রিকশা দাঁড় করায়। তারপর ছেলেকে তুলে নিজে ও উঠে বসে, পাশে বসিয়ে নেয় শুদ্ধকে। ইহান তাকিয়ে আছে। পাশ থেকে নাহিদ বলে, এটা সম্ভবত হুমকি ধামকি থুড়ি। রেস্তোরাঁর মার্কিন আবার ছেলে। প্রায় দিন রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে দেখি মায়ের সাথে বসে থাকে। শুদ্ধ না বিশুদ্ধ নাম সম্ভবত। ইহান চোখ ফেরায় না। যেভাবে টান টান হয়ে দাঁড়িয়েছিল সেভাবেই থাকে। প্রেরণার রিকশা হুট তুলে দেয়। স্বল্প সময় রিকশা প্রস্থান করে। দাদান। ইয়ানার কণ্ঠস্বর শুনে ইহান ফিরে তাকায় বোনের দিকে। ইয়ানা চঞ্চল পায়ে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, চলো, আমার হয়ে গিয়েছে।